সার্কিটে কনভার্ট করব। সো এই সার্কিটটাকে আমরা আর ই ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব। সো এটা হচ্ছে আমাদের আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট। মানে যে এখানে আমরা প্রথমে যেটা করব যে আমরা একটা আর ই মডেল সার্কিট ড্র করব। এই আর ই মডেল সার্কিট ড্র করব। এখানে আমরা আর নটটা ইউজ করিনি, আর নটটাকে শুরু থেকেই বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে আসলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা আর নটটাকে শুরু থেকেই বাদ দিয়ে দিয়েছি। ওকে, এখন আমাদের যে ব্লু কালার অংশ, এই ব্লু কালারটা হচ্ছে আমাদের আর ই মডেল। ব্লু কালারটা হচ্ছে আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট বা আর ই মডেল, এটাই ব্লু কালারটা। সো আমরা জানি যে আর ই মডেল রিপ্রেজেন্ট করে শুধুমাত্র বিজেটি, এই পার্টটাকে রিপ্রেজেন্ট করে। আর ই মডেল সার্কিটটা শুধুমাত্র বিজেটির এই পয়েন্টটাকে, এই ব্লু অংশটাকেই রিপ্রেজেন্ট করে। ওকে, এরপরে আমরা আর ই মডেল সার্কিটের আমাদের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে বেস সাইড থাকে, আর একটা কালেক্টর সাইড থাকে, একটা এমিটার সাইড থাকে। আর ই মডেলের আমাদের তিনটা সাইড থাকে, একটা বেস সাইড, একটা কালেক্টর সাইড, আর একটা এমিটার সাইড। ওকে, এখন আমরা কি করব যে প্রথমে আমরা আর ই মডেল সার্কিটটাকে আমরা ড্র করব, তারপরে আমরা দেখব যে মূল সার্কিটের বেস সাইডে যে প্যারামিটার গুলো আছে, মূল সার্কিটের বেজের সাথে যে সমস্ত প্যারামিটার আছে, আমরা সেই প্যারামিটার গুলো এখন আর ই ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে অ্যাড করব। সো এই সার্কিটে আমাদের মূল সার্কিটে দেখা যাচ্ছে বেস সাইডে কি আছে, একটা বেস রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটর আছে, আর ইনপুট ভোল্টেজ, ইনপুট ইম্পিডেন্স আছে। ওকে, তাহলে আমরা জানি যে রেজিস্ট্যান্সটা বেস রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স সার্কিট থাকে, আমরা রেজিস্ট্যান্সটা দিলাম। সো এই রেজিস্ট্যান্সটা আরবি দিলাম, এবং রেজিস্ট্যান্সের এক প্রান্ত তো বেস সাইডে, অপর প্রান্তটা দেখা যাচ্ছে আমাদের বায়াসিং ভোল্টেজের সাথে অ্যাড করা। বেজ রেজিস্ট্যান্সের এক প্রান্ত বেস সাইডে, আর একটা প্রান্ত হচ্ছে বায়াসিং ভোল্টেজের সাথে অ্যাড করা। সুতরাং আমরা এই বেজ রেজিস্ট্যান্সের একটা প্রান্ত তো থাকবে বেস সাইডের সাথে, অপর প্রান্ত গ্রাউন্ড হয়ে যাবে, কারণ ভিসিসি বা ডিসি ভোল্টেজ সোর্স গ্রাউন্ড হয়ে যায় মডেল সার্কিটে। যখন আমরা করি মডেল সার্কিটের জন্য ভিসিসি বা ডিসি ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যাবে, এই জন্য আমাদের বেজ রেজিস্ট্যান্স গ্রাউন্ড লাইনের সাথে অ্যাড করে দিলাম। ওকে, এরপরে কি আছে, আমাদের ক্যাপাসিটর আছে C1, ক্যাপাসিটর C1। আমরা জানি যে আর ই ইকুইভ্যালেন্ট সার্কিটের সময় বা মডেল যখন আমরা মডেল করব বা এসি অ্যানালাইসিস করব, তখন আমাদের ক্যাপাসিটর শর্ট হয়ে যায়। সুতরাং আমাদের C1টা শর্ট হয়ে যাবে, C1টা শর্ট হয়ে যাবে। C1টাকে আমি শর্ট করে দিলাম, C1টা আমার থাকলো না, শর্ট থাকবে। এবং ইনপুট ভোল্টেজটা থাকবে, ইনপুট এসি ভোল্টেজ বা ইনপুট সিগন্যাল বা স্মল সিগন্যাল ভিআইটা আমাদের থাকলো, এবং জেড আইটা ইনপুট ইম্পিডেন্সটা থাকবে, বা তুমি যদি কারেন্টের কথা চিন্তা করো কারেন্টও থাকবে। আচ্ছা, ওকে, এরপরে আমরা দেখি এমিটার সাইডে আমাদের কি কানেক্ট করতে হবে। সো মূল সার্কিটে দেখা যাচ্ছে এমিটার সাইডে এমিটারের সাথে একটা এমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। মূল সার্কিটে এমিটারের সাথে একটা এমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। সুতরাং যেহেতু এমিটার রেজিস্ট্যান্সের সাথে কোনো ক্যাপাসিটর প্যারালাল করা নেই, সুতরাং আমাদের এমিটার রেজিস্ট্যান্সটা আর শর্ট সার্কিট হবে না। সো এমিটার রেজিস্ট্যান্সটা প্রেজেন্ট থাকবে আমাদের আর ই মডেল সার্কিটে। সো আর ই মডেল সার্কিটে আমাদের এমিটার রেজিস্ট্যান্সটা প্রেজেন্ট থাকবে, এবং এমিটার রেজিস্ট্যান্সের অপর প্রান্তটা গ্রাউন্ড করা। সো এমিটার রেজিস্ট্যান্সের অপর প্রান্তটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। আচ্ছা, এরপরে আমি দেখি কালেক্টর সাইডে কি আছে। কালেক্টর সাইডে কি আছে, সো কালেক্টর সাইডে যেটা, যে মূল সার্কিটের কালেক্টরের সাথে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাপাসিটর C2 আর একটা হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স RC। আমরা জানি কালেক্টর রেজিস্ট্যান্স থাকবে, কালেক্টরের রেজিস্ট্যান্সটা থাকবে, এবং কালেক্টর রেজিস্ট্যান্সের এক প্রান্ত কালেক্টরের সাথে কানেক্ট, এবং অপর প্রান্ত আমাদের ডিসি ভোল্টেজ বা বায়াসিং ভোল্টেজের সাথে কানেক্টেড। সো আমাদের কালেক্টর রেজিস্ট্যান্সের এক প্রান্ত কালেক্টর সাইডে থাকবে এবং অপর প্রান্তটা
যেহেতু ডিসির সাথে ছিল, মূল সার্কিটের ডিসি ভোল্টেজের সাথে কানেক্টেড ছিল, সুতরাং এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। সো কালেক্টর রেজিস্ট্যান্সের অপর প্রান্ত আমাদের গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট হয়ে গেল, গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট হয়ে গেল। তারপরে আমাদের কি আরেকটা আছে হচ্ছে কালেক্টরের সাথে আছে ক্যাপাসিটর C2 ক্যাপাসিটর আছে। অ্যাজ ইউজুয়াল ক্যাপাসিটর আমাদের শর্ট হয়ে যাবে, তো ক্যাপাসিটরটাকে আমরা শর্ট করে দিলাম এবং এখানে আমাদের আউটপুট ভরে দিলাম এবং আউটপুট ভোল্টেজটা থাকলো, আউটপুট এসি ভোল্টেজটা থাকবে এবং আউটপুট ইম্পিডেন্স থাকবে, আউটপুট ভোল্টেজ এবং আউটপুট ইম্পিডেন্স আমাদের এখানে থাকলো। সো এটা হচ্ছে আমাদের আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট। আমাদের এটা আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট বা আর ই মডেল সার্কিট আমরা ড্র করলাম। সো এখন দেখো তোমাদের কারো এই সার্কিটের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আর ই ইকুইভ্যালেন্ট সার্কিটের ব্যাপারে তোমাদের কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আরসিটা আরেকবার একটু বলে ভালো হয়। এমিটার বায়াস কনফিগারেশন। আচ্ছা ওকে, আরসি মানে আরসি বলতে আসলে আমাদের, আমরা যদি এখন দেখি কালেক্টর সাথে বেদের সাথে জিনিস আমরা কানেক্ট করলাম, এমিটারের সাথে জিনিস কানেক্ট করলাম। এখন কালেক্টরের সাথে আমার যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলো আমাকে অ্যাড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কালেক্টরের সাথে দুইটা প্যারামিটার আছে, একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটেন্স, একটা রেজিস্ট্যান্স আছে একটা ক্যাপাসিটেন্স আছে। ওকে, আমার রেজিস্ট্যান্সটা তাহলে চিন্তা করি, রেজিস্ট্যান্সটা কি হবে? রেজিস্ট্যান্সের এক প্রান্ত তো কালেক্টরের সাথে কানেক্ট, আর এই রেজিস্ট্যান্সের অপর প্রান্তটা হচ্ছে বায়াসিং ভোল্টেজের সাথে বা ডিসি ভোল্টেজের সাথে কানেক্ট। তাহলে আমরা জানি যে আমরা যখন মডেল সার্কিট করি তখন ডিসি ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যায়, সুতরাং আরসিটা কালেক্টর রেজিস্ট্যান্সের একটা প্রান্ত তো কালেক্টরের সাথে কানেক্ট থাকবে এবং আরেকটা প্রান্ত গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবং আরেকটা যে কালেক্টরের সাথে অন্য প্যারামিটার যে ক্যাপাসিটর, আমরা জানি ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে, সুতরাং ক্যাপাসিটর শর্ট হয়ে ভি আউটপুট শো করবে, ক্যাপাসিটরটা শর্ট হয়ে এখানে ক্যাপাসিটরটা শর্ট হয়ে ভি আউটপুটটা শো করবে। ভি আউটপুট যেটা আসলে এসি ভোল্টেজ হবে, এসি আউটপুট ভোল্টেজ থাকবে এবং আউটপুট ইম্পিডেন্সও তো আমাদের থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার জেডবিটা? জেডবি, আচ্ছা এটা হচ্ছে জেডবিটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের স্বার্থে লাগবে। সো আমরা যখন ক্যালকুলেশনের জন্য আলোচনা করব সেটা তখন লাগবে আমাদের। এখন তোমাদের এই ছবিটার ব্যাপারে তো কারো, ওই আর ই মডেল ইকুইভ্যালেন্ট সার্কিটের ব্যাপারে তো কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর ই ইকুইভ্যালেন্ট সার্কিটের ব্যাপারে যেহেতু তোমাদের আর কারো কোনো কোশ্চেন নেই, এখন তাহলে আমরা ক্যালকুলেশনের দিকে যাব। আমরা জানি যে বায়াসিং মানে অ্যামপ্লিফায়ার সার্কিটে আমাদের এখানে যে আমি এসি অ্যানালাইসিস করব তখন আমাদের তিনটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, একটা ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে জেড আই, ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে, আউটপুট ইম্পিডেন্স বের করতে হবে, আর একটা হচ্ছে ভোল্টেজ গেইন বের করতে হবে। দ্যাট মিন্স আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিও বের করতে হবে, আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিও বের করতে হবে। তো আমাদের তিনটা জিনিস বের করতে হবে, একটা ইনপুট ইম্পিডেন্স, একটা আউটপুট ইম্পিডেন্স, আর আরেকটা জিনিস বের করতে হবে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিওটা বের করতে হবে। সো আমাদের এই তিনটা জিনিস বের করতে হবে। তো আমরা নরমালি আসলে ইনপুট ইম্পিডেন্সটাই শুরুতে বের করার চেষ্টা করব। সো এখানে ইনপুট ইম্পিডেন্স এর অন্য সার্কিটগুলোর ক্ষেত্রে আমাদের আর ই রেজিস্ট্যান্স ছিল না, অ্যামিটার রেজিস্ট্যান্স না থাকার জন্য আমাদের এই দুইটা রেজিস্ট্যান্স সরাসরি প্যারালাল ছিল, আর বি প্যারালাল বিটা আর ই হতো। কিন্তু এইখানে যেহেতু আর ই রেজিস্ট্যান্স আছে, সুতরাং আমি এটা বলতে পারবো না যে আর বি প্যারালাল বিটা আর ই, এটা বলতে পারবো না, কারণ এখানে এই আর ই অ্যামিটার রেজিস্ট্যান্সও একটা ইফেক্ট আসবে। সো আমাকে সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। প্রথমে এখানে ক্যালকুলেশনের জন্য কি করলো, এখানে আসলে এই আর বি একটা নতুন ভাবে ধরে নিয়েছে একটা, যে এইখান থেকে যদি আমি রেজিস্ট্যান্স দেখি সেটার আমি নাম দিলাম আরবি, এটা আমি ধরে নিলাম আমার ক্যালকুলেশনের সময়। নট নেসেসারি, সরি জেড বি নাম দিল, নট নেসেসারি তুমি জেড বি, তুমি জেড প্রাইম দিতে পারো, জেড এও দিতে পারতা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা নাম দিয়ে এটা ধরতে পারতা। সো জেড বি যেহেতু বেস সাইডে ইউজ করা হচ্ছে এই জন্য জেড বি, জেড ছোট হাতের বি দ্বারা প্রকাশ করছে।
তুমি জেড বড় হাতের বি দ্বারাও প্রকাশ করতে পারতা। তো এটা আমরা ধরে নিলাম আমার মানে আমার ক্যালকুলেশনের সাথে এটা তুমি যে কোনো নামে দিতে পারো এখানে। তো প্রথমে আমি এইখানকার রেজিস্ট্যান্সটা বের করব। সো এইখানকার রেজিস্ট্যান্স বের করার জন্য আমাকে কি করতে হবে, আমরা জানি যে কোনো জায়গার রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। তার মানে এইখানকার ভোল্টেজ আর এইখানকার কারেন্টটা যদি বের করতে পারি তখন আমি এখানকার রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। তো সেটাই আমরা করব। আমরা শুরুতে এখানে ক্যালকুলেশনের শুরুতে কি করছে, ভিআই এর ইকুয়েশনটা বের করছে। দেখো শুরুতে আমাদের ভিআই এর ইকুয়েশনটা বের করছে। সো ভিআই সমান সমান কি হবে, আমাদের ভিআই এর ইকুয়েশনটা আসবে, আমরা জানি ভিআই বলতে এইটা ইনপুট ভোল্টেজ। সো এই ভিআই মানে হচ্ছে এইখানকার ভোল্টেজ অথবা এইটার ভোল্টেজ, কারণ এটা তো প্যারালাল, আমরা জানি প্যারালালে ভোল্টেজ সেম। সুতরাং ভিআই সমান সমান এইটার ভোল্টেজ সমান সমান এইখানকার ভোল্টেজ। সো এইটার ভোল্টেজ মানে হচ্ছে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ। তাহলে আমি বলতে পারি ভিআই সমান সমান এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, তাই না? সো এইখানকার ভোল্টেজটা কত, এখানকার ভোল্টেজ হচ্ছে আইবি ইন্টু বিটা আর ই, আইবি ইন্টু বিটা আর ই। এইখানকার ভোল্টেজ হচ্ছে আইবি ইন্টু বিটা আর ই, আর এইখানকার ভোল্টেজ হবে হচ্ছে আইই ইন্টু আর ই, তাই না? এখানকার ভোল্টেজ হবে এখানকার কারেন্ট আর এখানকার রেজিস্ট্যান্সের গুণনফল, এইটার ভোল্টেজ হচ্ছে এখানকার কারেন্ট আর এইখানকার রেজিস্ট্যান্সের গুণনফল। সুতরাং আমরা বলতে পারি ভিআই সমান সমান আইবি ইন্টু বিটা আর ই, স্মল আর ই, আর এই ভোল্টেজ সমান বলতে পারি আইই ইন্টু আর এমিটার রেজিস্ট্যান্স বা ক্যাপিটাল আর ই। সো এইটাই আমার দেখো এখানে হুবহু ওই জিনিসটাই বলা হয়েছে। ভিআই সমান সমান আইবি বিটা আর ই প্লাস আইই ইন্টু আর ই। আচ্ছা, এরপরে আমি কি করলাম, এই আইইটাকে আমি আইবি তে কনভার্ট করলাম। আমরা প্রিভিয়াস রিলেশন থেকে জানি যে আইই সমান সমান 1 প্লাস বিটা আইবি। আমরা প্রিভিয়াস রিলেশন থেকে জানি যে আইই এবং আইবির ভিতরে একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে আইই সমান সমান 1 প্লাস বিটা আইবি। সো আমি সেই জিনিসটাই করলাম। এরপরে আমার দুই প্রান্ত থেকে এখানে যেহেতু আইবিটা কমন নিয়ে সেটাকে আমি লেফট সাইডে নিয়ে গেলাম। সুতরাং ভিআই ডিভাইডেড বাই আর আইবি ইকুয়াল টু বিটা আর ই প্লাস 1 প্লাস বিটা আর ই। আমার এই ইকুয়েশনটা একটা কন্ডিশনে আসলো। সো এখন দেখো তো এখানে আমি বলছিলাম না এর আগে যে এই ইনপুট ভোল্টেজ আর এই ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ আর এই ইনপুট কারেন্ট, এটাকে তাহলে আমি কি বলতে পারি, এইখানকার ভোল্টেজ তো ভিআই, এইখানকার ভোল্টেজ ভিআই, আর এইখানকার কারেন্ট তো আইবি। সুতরাং এইটার ভোল্টেজকে যদি এইটার কারেন্ট দ্বারা ভাগ করি তাহলে আমি জেড বি বলতে পারি, এটাকে আমি জেড বি বলতে পারি। তার মানে এই জিনিসটাকে আমি এখন জেড বি বলতে পারবো। তাই বলা হলো এখন এই জিনিসটাকে আমি জেড বি প্রকাশ করলাম, এটাকে আমি জেড বি দ্বারা প্রকাশ করলাম। ওকে, এখন সেটাও থাকলো। এরপরে আমার কি হলো, যে আমরা জানি যে 1 প্লাস বিটা, 1 প্লাস বিটা, বিটার ভ্যালু সাধারণত একের তুলনায় অনেক বড়। নরমালি বিটার ভ্যালু তোমরা যেটা ল্যাবে করছো সেটা 300, 250, 300 এই জাতীয় ভ্যালু পাও। সুতরাং আসলে 1 প্লাস বিটার এই জন্য আমি 1টাকে একটু বাদ দিয়ে দিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই 1টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার থাকলো জেড বি ইকুয়াল টু বিটা আর ই প্লাস বিটা আর ই। তার মানে বিটা স্মল আর ই প্লাস বিটা ক্যাপিটাল আর ই। তাহলে আমি জেড বির একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই জিনিসটাকে আমি আরেকটু সহজ করলাম, এখন বিটাটাকে কমন নিলাম। বিটাটাকে কমন নিলে স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই। আচ্ছা, আরেকটা জিনিস যদি হয় এটা, এবং এটা নরমালি হয়, এই আর ইর ভ্যালুটা, এই আর ইর ভ্যালুটা খুব ছোট হয়, এই আর ইর ভ্যালুটা খুব ছোট হয়, সাধারণত এটা 20 বা এই জাতীয় একটা ভ্যালু হয়। ওহো, বা একটা কন্ডিশন দেওয়া আছে যদি আমার ক্যাপিটাল আর ই যদি স্মল আর ইর চাইতে অনেক বেশি বড় হয় তাহলে আমরা স্মল আর ইটাকে বাদ দিয়ে দিতে পারি। যেটাই করলাম আমরা এখানে স্মল আর ইটাকে বাদ দিয়ে দিলাম, এখানে আমরা স্মল আর ইটাকে বাদ দিয়ে দিলাম।
ওকে, তাহলে আমি কিন্তু জেড বির একটা ভ্যালুটা পেয়ে গেলাম, জেড বি সমান সমান বিটা ক্যাপিটাল আর ই। জেড বির ভ্যালুটা পেয়ে গেলাম বিটা ক্যাপিটাল আর ই। তাহলে এই জেড বির ভ্যালু আমি পেলাম বিটা ইন্টু ক্যাপিটাল আর ই, তাহলে জেড বি। তাহলে এইখানকার আমি রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এই দুইটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে যে একটা রেজিস্ট্যান্স আসলো সেটার ভ্যালু হচ্ছে বিটা ক্যাপিটাল আর ই। সো এখন যদি আমি জেড আই বের করতে চাই তাহলে তো খুব সহজেই বের করা যাবে। জেড আইটা যদি বের করতে চাই তাহলে বলতে পারবো এই রেজিস্ট্যান্স আর বি প্যারালাল বিটা ক্যাপিটাল আর ই, অথবা এটা বলতে পারি জেড আই ইকুয়াল টু আর বি প্যারালাল জেড বি। ওই জিনিসটাই বলা হয়েছে, দেখো জেড আই সমান সমান আর বি প্যারালাল জেড বি এবং জেড বির ভ্যালুটা আমি বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার জেড আই সমান সমান থাকলো আর বি প্যারালাল বিটা আর ই বা ক্যাপিটাল আর ই। তো এটা হচ্ছে আমার জেড আই এর ইকুয়েশন বের হলো। জেড আই সমান সমান বিটা আর ই প্যারালাল আর বি। আর আউটপুট রেজিস্ট্যান্সটা দেখো, আউটপুট রেজিস্ট্যান্সটা খুব সহজেই বের করা যাচ্ছে। এখানে তো যেহেতু আর নটটা নেই, আমার আর নটটা আমি শুরু থেকেই বাদ দিয়ে দিয়েছি, সুতরাং আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি জেড নট সমান সমান আর সি। জেড নট সমান সমান আউটপুট ইম্পিডেন্স সমান সমান আর সি। আউটপুট ইম্পিডেন্স সমান সমান আর সি, এটা দেখার জন্য কোনো ক্যালকুলেশনের দরকার নেই, স্ট্রেট ফরওয়ার্ড দেখেই আমরা বলতে পারবো। তাহলে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স আমাদের বের হয়ে গেল। এখন দেখো স্পেশালি ইনপুট ইম্পিডেন্সের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো লাইনের ব্যাপারে বা কোনো ইকুয়েশনের ব্যাপারে? স্যার আরেকবার একটু দেখান তো স্যার। কোনটা? সার্কিট স্যার। ও সার্কিট, ওকে, হ্যাঁ সার্কিটটা দেখ। স্যার আই এর ইকুয়েশনটা কিভাবে আসলে আরেকবার যদি একটু বলেন। আই ই, হ্যাঁ আই। আই ই তো আমাদের একটা রিলেশনই আছে, ওই যখন আমরা আলফা বিটা রিলেশন করি তখন আমরা ওখানে ওই রিলেশনের ওখানে দেখানো হয়েছিল যে আই ই সমান সমান 1 প্লাস বিটা আই বি। ও আচ্ছা আচ্ছা। এটা কিংবা এই ইকুয়েশনের থেকে আমরা আরো দুইটা অঙ্ক করেছি, মোস্ট প্রবাবলি দুইটা অঙ্ক করেছি এই ইকুয়েশনটা দিয়ে। আই ই সমান সমান 1 প্লাস বিটা আই বি, ওই আলফা বিটার যে রিলেশন আছে সেইখানে এটা, সেইখান থেকে এটা আসে। ও ওকে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এমনি সাধারণত স্যার হচ্ছে এই মানে রেজিস্ট্যান্স যেগুলো আছে আর হচ্ছে মানে ভিসিসি, তারপর হচ্ছে ভিবিবি, এগুলো তো স্যার মানে ডেফিনিট ভ্যালু দেওয়া থাকবে না? হ্যাঁ ভ্যালু, ম্যাথের জন্য তো অবশ্যই ভ্যালু দেওয়া থাকবে, যেখানে আমরা ম্যাথ করব তখন অবশ্যই ভ্যালু দেওয়া থাকবে। সাপোজ তোমার এই অঙ্কেতে তোমার যদি আউটপুট ইম্পিডেন্স বের করা থাকে তাহলে দেখবা আর বিবির ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু দেওয়া আছে, আর ইর ভ্যালু দেওয়া আছে। অথবা বিটার ভ্যালু দেওয়া না থাকলে আলফার ভ্যালু দেওয়া থাকবে, আলফা থেকে বিটার ভ্যালু বের করে নিবা। মানে ম্যাথ গুলো তুলনামূলক অনেক বেশি সহজ এই অঙ্কের, কিন্তু থিওরিটা একটু, এই ইকুয়েশন গুলা মানে এটা তো একটা স্পেসিফিক কোনো ইকুয়েশন নাই, সূত্র নাই, এটা হচ্ছে যে একটা সার্কিটের জন্য মানে রেজাল্ট এক এক ধরনের আসবে। তো এই জন্য তোমরা যখন অঙ্ক পরীক্ষাতে যদি অঙ্ক এসেও যায়, স্পষ্ট মনে না থাকলে তোমাকে আসলে ক্যালকুলেশন করে ইকুয়েশনটা বের করে তারপরে ভ্যালুটা বসাতে হবে। বাট যদি তোমার মনে থাকে, সূত্রটা সরাসরি মনে থাকে, তাহলে তোমার এই ক্যালকুলেশনটা দেখানোর দরকার নেই, তুমি সরাসরি সূত্র বসিয়ে ভ্যালুগুলো বসিয়ে রেজাল্ট করে দিতে পারো। হয়তো বা দেখা যাবে 2 লাইনেই তোমার অঙ্ক শেষ হয়ে যাবে, তুমি ফুল মার্কসই পাবা, তাতে কোনো অসুবিধা নেই। স্যার ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স আমরা এই দুটো জিনিস বের করলাম, ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স। এখন কিন্তু আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, ভোল্টেজ গেইন। তার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, ভোল্টেজ গেইন। তার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিও বের করতে হয়।
সো এটা আমরা নরমালি জানি, এর আগেও বলে আসছি, যখন তোমরা এই ভোল্টেজ গেইন বের করবা, মানে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিও বের করতে চাইবা, তখন তোমরা শুরু করবা হচ্ছে আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করবা, ভি নট থেকে স্টার্ট করবা। এবং আমরা জানি যে ভি নট সমান সমান কি হবে, এই রেজিস্ট্যান্স ইনটু এইখানকার কারেন্ট। এইখানকার ভোল্টেজ সমান সমান ভি নট সমান সমান রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট। এখানকার রেজিস্ট্যান্স আরসি আর কারেন্টটা হচ্ছে এই যে আই নট, এখানে আই নট দেখাচ্ছে। এবং দেখো এখানকার ডিরেকশনটা উল্টা দিকে দেখাচ্ছে। আমরা নরমালি জানি কারেন্ট সবসময় গ্রাউন্ডের দিকে যায়, কারেন্টটা সবসময় গ্রাউন্ডের দিকে যায়, কিন্তু এখানকার কারেন্টের ডিরেকশনও দেখা যাচ্ছে উল্টা, সুতরাং একটা মাইনাস সাইন হবে। আর এই কারেন্টের ভ্যালুটা কত, এই কারেন্টটা আমি আই নট এর পরিবর্তে আমি লিখতে পারি বিটা আইবি। তার মানে ভি নট সমান সমান মাইনাস বিটা আইবি আর সি, এটা আসবে। দেখো তাই হলো, এই যে ভি নট সমান সমান ভি নট ইকুয়াল টু মাইনাস বিটা আইবি ইন্টু আর সি। ভি নট সমান সমান ইকুয়াল টু মাইনাস বিটা আইবি ইন্টু আর সি। এখানকার কারেন্টটা হচ্ছে আমাদের এই কারেন্ট, যেহেতু ডিরেকশন উল্টা সুতরাং একটা আমাদের মাইনাস সাইন থাকবে। ওকে, এখন তাহলে আমি সেটা পেলাম। এরপরে কি করব, আমাদের এই যে আইবি কারেন্টটা আছে, এই কারেন্টটাকে আমি ভোল্টেজে কনভার্ট করব। এই আইবি কারেন্টটাকে আমি ভোল্টেজে কনভার্ট করব, আইবি কারেন্টটাকে আমি ভোল্টেজে কনভার্ট করব। তাহলে দেখি আমি মূল সার্কিটে, দেখো এইবার এইটা তো আইবি, এটা হচ্ছে আইবি। তাহলে এখানে যদি এটাকে যদি আমি ভোল্টেজে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, এখানকার ভোল্টেজ এখানে কারেন্টটাকে যদি আমি ভোল্টেজে নিতে চাই তাহলে কি করতে পারি, আমরা জানি আই সমান সমান ভি বাই আর। সো এইখানকার ভোল্টেজটা কত, এইখানকার ভোল্টেজটা হচ্ছে এই ভিআই প্যারালালে আছে। সো এইখানকার ভোল্টেজ হচ্ছে ভিআই, আর এইখানকার রেজিস্ট্যান্স কি, এই যে জেডবি, এই রেজিস্ট্যান্সটা তো জেডবি, এই দুইটা রেজিস্ট্যান্স মিলিত হয়ে জেডবি হয়েছে। সুতরাং আমি বলতে পারি এইখানকার ভোল্টেজ, এইটার ভোল্টেজ হচ্ছে ভিআই আর রেজিস্ট্যান্স হচ্ছে জেডবি। তার মানে আমি বলতে পারি আইবি সমান সমান ভিআই ডিভাইডেড বাই জেডবি। তো সেটাই বললাম। দেখো আইবির পরিবর্তে আমি লিখলাম ভিআই ডিভাইডেড বাই জেডবি, আইবির পরিবর্তে ভিআই ডিভাইডেড বাই জেডবি সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে এখন আমি দেখো এখন ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ আমি পেয়ে গেছি, আমি যেটা আমার দরকার, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ পেয়ে গেছি। সো আমি এখন এই ইনপুট ভোল্টেজটাকে বাম সাইডে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো। সো এরপরে আমি কি করলাম, এই যে ইনপুট ভোল্টেজটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, যেটাকে আসলে এবি দ্বারা প্রকাশ করা হয়। সো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, তাহলে থাকলো বিটা আর সি ডিভাইডেড বাই জেডবি। এখন আমি জেডবির ভ্যালুটা বসিয়ে দিতে যাচ্ছি। এখন আমি জেডবির ভ্যালুটা বসালাম, জেডবির ভ্যালুটা বসালাম বিটা আর ই। আমরা আগেই জানি জেডবি ইকুয়াল টু বিটা আর ই। সো তাহলে আমার বিটা আর বিটা বাদ যাচ্ছে, তাহলে আমাদের রেজাল্ট থাকলো ভোল্টেজ গেইন সমান সমান আর সি ডিভাইডেড বাই আর ই। তার মানে ভোল্টেজ গেইন ইকুয়াল টু মাইনাস কালেক্টর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই অ্যামিটার রেজিস্ট্যান্স, একটা মাইনাস সাইন আছে। আর আমরা তো জানি মাইনাস সাইনটা দ্বারা বোঝায় ফেজ রিভার্স বা 180 ডিগ্রি ফেজ শিফট। মাইনাস সাইন ইন্ডিকেট ফেজ রিভার্স বা 180 ডিগ্রি ফেজ শিফট। অথবা এটা আমরা ওই ছবিটাও দেখানো হয়েছিল, যে ছবিটা দেখানো হয়েছিল দেখো এইরকম, যেটা পজিটিভ থাকলে ইনপুটটা শুরু হয়েছে পজিটিভ দিয়ে আর আউটপুটটা শুরু হবে নেগেটিভ দিয়ে, এটাই আসলে ফেজ শিফট। ইনপুটটা শুরু হবে পজিটিভ দিয়ে, আউটপুটটা শুরু হবে নেগেটিভ দিয়ে। আর যদি মাইনাস সাইন না থাকে তাহলে ইনপুটও শুরু হবে পজিটিভ দিয়ে, আউটপুটও শুরু হবে পজিটিভ দিয়ে। ওকে, তাহলে মাইনাস সাইন দ্বারা আমাদের ফেজ শিফট বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয়েছে, যেখানে আমি নোট আকারে লিখে দিচ্ছি, দেখো এখানে গেইনে কোনো বিটার ফাংশন নাই, এই গেইনটাতে কোনো বিটার অপশন নাই। তার মানে হচ্ছে এই সার্কিটটা গেইন বের করার জন্য, গেইনের জন্য বিটা ইন্ডিপেন্ডেন্ট, বিটার ভ্যালু ছোট হোক বা বড় হোক তাতে কিছু আসে যায় না। এটার গেইনটা নির্ভর করবে হচ্ছে আমার কালেক্টরের রেজিস্ট্যান্স এবং অ্যামিটারের রেজিস্ট্যান্সের ভ্যালুর উপরে। এখানে বিটার উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে মূলত কালেক্টর রেজিস্ট্যান্স এবং অ্যামিটার রেজিস্ট্যান্সের উপরে। তার মানে কালেক্টর রেজিস্ট্যান্সটা আমি যত বড় ব্যবহার করব আমার গেইনটা তত বেশি পাবো।
দেখো এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা নিয়ে? আর স্যার আমাদের এই পর্যন্ত যতটুকু মানে আজকে যতটুকু পড়ানো হলো বা এই ডিজিট অ্যাম্প্লিফায়ার সার্কিট যেটা পড়ানো হচ্ছে স্যার, স্যার আমাদের এটা মানে রিয়েল লাইফে স্যার কোথায় কাজে লাগবে বা প্র্যাকটিক্যাল লাইফে স্যার কি কাজে লাগবে বা এই ইকুয়েশন গুলো থেকে ও, স্যার এই করতে বিষয়গুলো পারবেন? কাজে লাগবে। আসলে বিজেটির মূল জিনিসই তো অ্যাম্প্লিফাই করা। সো একটা সার্কিট তোমাকে কতটা অ্যাম্প্লিফাই করতেছে বা তুমি আসলে কত গুণ বাড়াইতে চাচ্ছ, সেটা তো ডিজাইন তোমার এখান থেকেই করতে হবে। ইকুয়েশন থেকে। তুমি একটা সার্কিট করলাম, তুমি চাচ্ছ যে আমি এটার গেইন চাচ্ছি 10 গুণ, মানে আমি ইনপুটে যা দেবো আউটপুট তার 10 গুণ বাড়িয়ে দেবে। সো যদি সার্কিটটা আমাদের যদি এই সার্কিট হয় যেটা আসলে যে এমিটার বায়াস কনফিগারেশন এই সার্কিট হয়, তখন আমাদের কি করতে হবে? আমি 10 গুণ বাড়াইতে চাইলে আমার এই রেজিস্ট্যান্সটার ভ্যালু এর চাইতে 10 গুণ বাড়িয়ে দিতে হবে। সাপোজ এটা যদি এখানে যদি আমি 500 ইউজ করি, 500 ওহম ইউজ করি, তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে 10 গুণ বাড়াইতে হলে কি করতে হবে? তাহলে 5 কিলো ইউজ করতে হবে। এখানে 20 গুণ বাড়াইতে চাইলে 10 কিলো রেজিস্ট্যান্স আরসি তে 10 কিলো ইউজ করতে হবে। তো এটাই স্যার হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আসবে। বলো। স্যার একটু সার্কিটটা যাবেন স্যার। এখানে যদি আরসিটা পরীক্ষায় যদি এভাবে আসে যে আরসিটা দেয়া না থাকে, তখন আমরা ভি আউটপুটটা কিভাবে বের করবো যদি আরসি না দেয়া থাকে? আরসি মানে কোনো রেজিস্ট্যান্সই নাই নাকি আসলে মানে হ্যাঁ, আরসির ভ্যালু নেই? জায়গাটা যদি শর্ট করা থাকে। ও, তাহলে পুরো জিনিসই এলোমেলো হয়ে যাবে, অনেক কিছু এলোমেলো হয়ে যাবে। তখন আর তোমার এই সূত্র এটা থাকবে না, সূত্রই চেঞ্জ হয়ে যাবে। তখন তোমাকে আবার ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটার গেইনের রেজাল্টটা কত আসে। এবং এখানে যদি রেজিস্ট্যান্স না থাকে, এই সার্কিটের জন্য কি হবে? এটা তো জিরো হয়ে যাবে। কারণ এটা তো মানে পুরো ডিসিটা শর্ট হয়ে যাবে না, কালেক্টরটা তো শর্ট হয়ে যাবে। সরাসরি কালেক্টর গ্রাউন্ড হয়ে যাবে না। যদি এখানে রেজিস্ট্যান্স না থাকে, তাহলে কালেক্টরটা কি? কালেক্টর হচ্ছে ডিসির সাথে কানেক্টেড। আমরা জানি যখন বায়াসিং সার্কিট করব, যখন আর ইকুইভ্যালেন্ট সার্কিট করব, তখন ডিসিটা তো শর্ট হয়ে যায়, গ্রাউন্ড হয়ে যায়। তখন তো কালেক্টর সরাসরি গ্রাউন্ড হয়ে যাবে। কালেক্টরটা তো সরাসরি গ্রাউন্ড, কালেক্টরটা তো সরাসরি গ্রাউন্ড। তখন এখান থেকে কি কোনো আউটপুট পাওয়া যাবে? আউটপুট তো জিরো পাওয়া যাবে। এই সার্কিট হবেই না তখন, মানে এই সার্কিটে আসলে ইনভ্যালিড সার্কিট। স্যার কোনো ইকুয়েশনই পাওয়া যাবে না। হ্যাঁ, মানে এই সার্কিট ইনভ্যালিড, এটা তো এই ধরনের জিনিস আসবেই না। দিলে তুমি বলে দিবা, যদি দেয় তার সাপোজ আমি টিচার যদি ভুল করে দিবে আর কি, মানে আমি যদি মানে কোনো কিছু চিন্তা না করে ঠাস করে একটা জিনিস করে দিলাম, যেটা নিয়ে কোনো চিন্তা করলাম না যেটা কি হচ্ছে। তো এরকম আসলে নর্মালি যেটা কখনো হওয়ার কথা না। আচ্ছা স্যার, পাই মডেল সুবিধার বেশি নাকি স্যার টি মডেল? আচ্ছা, পাইটি মডেল তো এখনো আসেনি। ওইটা যখন আমরা পাইটি আলোচনা করি তখন দেখবো। টি মডেলটা অনেক জটিল, বলেই দেই আর কি। টি মডেলের সার্কিট গুলা মানে যথেষ্ট জটিল। আমি যখন তোমাকে বুঝাবো, আমাকে বুঝানো অনেক কঠিন হয়ে যাবে, আর তোমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। পাই মডেলটা যদি তোমাকে 3 বার প্র্যাকটিস করতে হয়, টি মডেল 5 বার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আর ই মডেলের মানে গেইন পর্যন্ত চলে আসছি। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস দেখো, আমি আরেকটা যেমন আর্টিকেল নাম্বার 5.8 এমিটার ফলোয়ার কনফিগারেশন। এইটা তোমরা একটু বই থেকে সেলফ স্টাডি নিজেরা দেখে নিও। এমিটার ফলোয়ার কনফিগারেশন পেজ নাম্বার 273 তে আছে, তোমরা দেখে নিও। আর আমি এই যে লাস্ট 3টা সার্কিট নিয়ে আলোচনা করলাম, এই 3টা সার্কিটের জন্য 3টা ম্যাথ আছে, যেটা এক্সাম্পল 5.1, 5.2, 5.3। আর এই আর্টিকেল নাম্বার 5.8 এর জন্য আর ম্যাথ আছে হচ্ছে 5.7। সো এই ম্যাথগুলা তোমরা সাথে সাথে মানে জাস্ট দেখে নিও। কিন্তু যদি তুমি ইকুয়েশনটা মানে এটাকে থিওরি হিসেবে চিন্তা করো, যদি থিওরিটা পারো, তখন তোমাকে আসলে ম্যাথটা করতে আসলে 2 লাইন বা 3 লাইনই লাগবে। কারণ এখানে বলা হবে যে সাপোজ 5.3 তে যদি বলা হয় যে ভোল্টেজ গেইন বের করো, আর আরসি আর আর এর ভ্যালু দেওয়া থাকে, সাপোজ আরসি এর ভ্যালু আছে 5 কিলো, আর এর ভ্যালু আছে 500 ওহম, তার মানে গেইন কত? তোমার সূত্র জানা থাকলে এটা দিতে পারবে যে গেইন ইকুয়াল টু 10। আর গেইন ইকুয়াল টু -10 তো বলতে পারবো না। গেইন ইকুয়াল টু -10 বললেও ওখানে ইন্ডিকেট করে দিবা যে মাইনাস ইন্ডিকেট
ফেস রিভার্স বা 180 ডিগ্রি ফেস শিফট। এই বলে তোমাদের সেলফ স্টাডির ভিতরে থাকবে হচ্ছে যে 5.8 নাম্বার আর্টিকেল আর এই ম্যাথগুলো দেখবা। সার্কিট সেম না থাকলে তো আমাদের স্যার সূত্র আবার প্রথম থেকে করে তারপর আনতে হবে, তাই না? হ্যাঁ, যদি মনে না থাকে। সার্কিট তো স্যার ম্যাথের সার্কিট আলাদা হবে না স্যার? নরমালি হ্যাঁ, যদি মনে থাকে তাহলে তোমার ইকুয়েশন আর করার দরকার নাই, আর যদি মনে না থাকে তাহলে এই ইকুয়েশনটা করে আসতে হবে। আর আমরা যারা ম্যাথ দেওয়ার অর্থ হচ্ছে আসলে ধরেই নেবো যে তোমার মনে থাকবে না, তুমি এটাকে বের করে নিয়ে আসবা, ক্যালকুলেশনটা করে নিয়ে আসবা। কারণ এটা নরমালি এটা মনে রাখার কথা না, কারণ তোমরা, আমি নিজেই বোধহয় প্রায় 8-10টা সার্কিট দেখাবো। তো প্রত্যেকটা সার্কিটেরই ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন থাকবে। এই এতগুলো জিনিস নরমালি মনে থাকার কথা না। তারপরে পরীক্ষাতে যদি আবার সামান্য একটু চেঞ্জ করে দেওয়া হয় তখন তো দেখা যাবে যে মানে আরো কিছু এলোমেলো হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে তোমাদের যদি আর কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের লেকচার এই পর্যন্তই শেষ। তাহলে আমি স্ক্রিন শেয়ারিংটাকে স্টপ করে দিই। আর কারো কোনো কোশ্চেন আসছে কিনা এখানে? স্যার এটা